শুরু করি না। আসসালামু আলাইকুম, সবাইকে প্রাইভেট স্টাডি জোনের পক্ষ থেকে স্বাগতম। আমি হচ্ছি সাকিব হাসান, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ডিপার্টমেন্ট, এবার সেকেন্ড ইয়ারে আমি। আর আমার বাসা হচ্ছে পঞ্চগড়, আমি রংপুর সরকারি পলিটেকনিক থেকে পড়াশোনা করছি। তো আজকে আপনাদের পিএইচজেটের ফিজিক্সের ফার্স্ট ক্লাস শুরু হবে, আর আমি ফিজিক্স নিয়ে কিছু কথা আসলে আপনাদের শুরুতে বলে নিব ক্লাসটা শুরু করার আগে। ডুয়েট অ্যাডমিশনে নন ডিপার্টমেন্টের যে 4টা সাবজেক্ট আছে তার মধ্যে ফিজিক্স অন্যতম সহজ একটা সাবজেক্ট, কারণ এই সাবজেক্টে যদি কেউ রেগুলার থাকে নর্মালি, তো এই সাবজেক্টে কিন্তু সব থেকে ভালো পারফর্ম করতে পারে। কারণ এই সাবজেক্টটা মোটামুটি সবাই লজিক্যাল থাকার কারণে বুঝতেও পারে। তো যার জন্য যেটা আপনাকে করতে হবে, জাস্ট রেগুলার থাকা লাগবে এই সাবজেক্টে, তাহলে আপনি অনেক ভালো পারফর্ম করতে পারবেন এই সাবজেক্টের মধ্যে। তো আমাদের ফিজিক্সের সিলেবাস আর কোন বই পড়তে হবে, এ প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব ধীরে ধীরে। তো প্রথমে আমরা আজকে ফিজিক্সের যে সিলেবাস, সেই সিলেবাসটা দেখে নিব। তো আপনারা জাস্ট একটু জানাবেন যে ভয়েস আসলে শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা, আপনাদের একটু কমেন্ট করে সেটা আপনারা জানাবেন। আমার কথা ক্লিয়ার শুনতেছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেন আমি শুরু করব ক্লাসটা। টু জেড ক্লিয়ার, ওকে ভাই, ঠিক আছে। তো শুরুতেই আমরা ফিজিক্সের সিলেবাসটা নিয়ে আসলে আলোচনা করি। অনেকের অনেক রকম কথা থাকে যে আসলে ভাই কোন বইটা পড়বো ফিজিক্সের জন্য, পলিটেকনিকে থাকাকালীন এই বিষয়টা কিন্তু অনেকে জানে না। তো এটা নিয়ে আমরা শুরু করব। ফিজিক্সের জন্য ডুয়েট অ্যাডমিশনে আসলে আমরা নর্মালি যে বইটা পড়ি সেটা হচ্ছে শাহজাহান তপন স্যারের বইটা। আর এই বইটার সাধারণত 2টা পার্ট আছে। আমরা যদি তপন বইটাকে ভাগ করি, আমি এখানে লিখেই দেই যে আমরা পড়ব শাহজাহান তপন বইটা। শাহজাহান তপন বইটা, তবে এই বইটার 2টা ভাগ আছে, 2টা পার্ট আছে, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আছে। আর এই ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টে কিন্তু আবার অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টকেও। যেমন ফার্স্ট পার্টকে কয়েকটা পার্ট আছে, যেমন আমি যদি বলি আমাদের ফার্স্ট পার্টের ক্ষেত্রে প্রথম পত্রের ক্ষেত্রে যে পার্টগুলো আমাদের আছে সেগুলো হচ্ছে ভৌত পার্ট, আমরা ভৌত পার্ট আছে এখানে। তারপরে এখানে আরেকটা পার্ট হচ্ছে সাউন্ড পার্ট। তারপরে ফার্স্ট পার্টের মধ্যে আবার আছে আমাদের হিট পার্ট। আর যদি সেকেন্ড পার্টটার কথা বলি, তাহলে এখানে আমরা 2টা পার্ট পাবো। একটা হচ্ছে আমাদের অ্যাটমিক পার্ট, আর আরেকটা পাবো আমরা লাইট পার্ট, অর্থাৎ আলোক বিজ্ঞান। তো ফিজিক্সটাকে আসলে এই পার্টগুলো দিয়ে ভাগ করা হয়েছে। আর ডুয়েটের প্রশ্ন প্যাটার্ন অনুসারে আসলে প্রত্যেক পার্ট থেকেই কিন্তু আমাদের প্রশ্ন হয়। বিগত বছরগুলোতে সাধারণত ফিজিক্স থেকে 4টা ম্যাথ আসতো, তো এখন শুরু হয়েছে 6টা করে ম্যাথ আসা, যার কারণে আমাদের প্রত্যেকটা পার্ট থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং এক পার্ট থেকে একাধিক প্রশ্ন হতে পারে, এমনটাও হতে পারে এখন থেকে। তো এই জন্য আসলে ডুয়েট অ্যাডমিশনে ভালো করতে গেলে আমাদের ফিজিক্সের প্রত্যেকটা পার্ট ভালোভাবে জানতে হবে। আর যেহেতু তুলনামূলক এই সাবজেক্টটা একটু সহজ, তাই এই সাবজেক্টের কোনো অংশ যদি আপনি কোনো ঘাটতি রাখেন, সেটা কিন্তু আপনার অ্যাডমিশনে অনেক বেশি ইফেক্ট পড়বে।
তো এই জন্য আমরা প্রত্যেকটা পার্টই ভালোভাবে পড়ব। আমি আজকে আপনাদের সবার শেষে যে পার্টটা লিখছি আমি লাইট পার্ট, এই লাইট পার্ট নিয়েই আলোচনা শুরু করব। লাইট পার্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যা যা জানা দরকার। আর আমাদের পড়ার সিকোয়েন্সটা হবে এরকমটা যে আমরা যখন একটা অধ্যায় পড়ব, তো ওই অধ্যায়ের রিলেটেড যেই টপিকগুলো আমাকে আসলে জানা লাগবে বা যেই টপিকগুলো জানলে আমি ওই অধ্যায়ের প্রবলেম সলভ করার জন্য আমার কোনো সমস্যা হবে না, প্রত্যেকটা বিষয় আমি নিখুঁতভাবে জানতে পারবো, সেভাবে বিস্তারিতভাবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিক আমরা আলোচনা করব। তবে আপনাদের জাস্ট কিছু কন্ডিশন ফলো করতে হবে। আমি বোর্ডে ম্যাক্সিমাম ক্ষেত্রে বোর্ডে বেশি বেশি করেই লিখবো আপনাদের নোটের জন্য। তো আপনারা যেটা করবেন, নোট করে ফেলবেন, মানে প্রত্যেকটা টপিক আপনারা ইন্ডিভিজুয়ালি নোট করে ফেলবেন। অ্যান্ড ওভারঅল যখন আমরা প্রবলেম সলভ করব তখন আর আপনাদের কোনো সমস্যা হবে না। তো লাইট পার্টে কিন্তু আবার দুইটা অধ্যায় আছে। লাইট পার্টের দুইটা অধ্যায়, আলোর প্রতিফলন আর আলোর প্রতিসরণ। তো আজকে আমরা একটা অধ্যায় দিয়ে শুরু করব। তার আগে একটু কমেন্ট পড়ে নেই আপনাদের। সাউন্ড ক্লিয়ার, ধন্যবাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আজকে যে অধ্যায়টা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন। তো আলোর প্রতিফলন এই অধ্যায়টা কিন্তু অনেকগুলো টপিকে ভাগ করা আছে। তো টপিকগুলো আমরা যখন করতে থাকবো তখনই আপনারা বুঝতে পারবেন। আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টপিকই করব। আর আলোর প্রতিফলন যেহেতু কথাটা আসছে, অধ্যায়ের নাম যেহেতু আলোর প্রতিফলন, তো শুরুতেই কিন্তু আমাদের আসলে জানতে হবে প্রতিফলনটা কি। যদি আমি প্রতিফলনটা জানি তাহলে অধ্যায়টার বিষয়টা সম্পর্কেও জানতে পারতেছি। তো আমি লিখে ফেলি। আমাদের তাহলে ফার্স্ট টপিক আমি লিখলাম প্রতিফলন। প্রতিফলন। তো প্রতিফলন কি এটা বুঝতে গেলে আলোর একটা বিষয় আমাকে মাথায় রাখতে হবে, যে আলো, এখন আমি ধরে নিলাম বোঝার সুবিধার্থে যে এখানে আমি একটা আয়না রাখলাম, এখানে একটা আয়না রাখলাম। তো এখন আমি ধরে নিলাম যে নিচে পানি আছে, পানি নাই, যাই এনিথিং যাই থাকুক না কেন, এটা আয়না যদি হয়, এখন একটা আলোক রশ্মি যদি উপর থেকে আয়নার মধ্যে আসে আপতিত হয়, এই আয়নার মধ্যে আপতিত হয়, তখন কি ঘটে? এই জিনিসটা কিন্তু আপনারা বাস্তবেও রিয়েলাইজ করছেন যে একটা আয়নার মধ্যে যদি আমি লাইট মারি কখনো, সেই আলোটা আবার ফিরে চলে আসে, তাই না? তো এখানে যদি একটা আলোক রশ্মি আপতিত হয়, সেই আলোক রশ্মিটা কিন্তু আবার এভাবে উপরে চলে যাবে। এটা কিন্তু আমরা নর্মালি সবাই জানি। তো এই ঘটনাটাকেই বলা হয় আলোর প্রতিফলন। এটা জটিল কোনো কিছুই না। যে আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় বা যেতে চায়, তখন মাধ্যমের বিভেদ তল থেকে আলো যদি আবার পূর্বের মাধ্যমে ফিরে চলে যায়, সেই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিফলন। যদিও এটা বইয়ের মধ্যে একটু ডিফিকাল্টি বলা আছে, কিন্তু বিষয়টা আসলে অনেক ইজি। আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তল থেকে যদি পুনরায় আগের মাধ্যমে ফিরে চলে যায়, সেটাকে আমরা বলবো আলোর প্রতিফলন। তবে এখানে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে রশ্মিটা আসলে এখানে আসে আপতিত হলো, যে রশ্মিটা আপতিত হলো, সেটাকে আমরা বলবো আপতিত রশ্মি। সেটাকে আমরা বলবো আপতিত রশ্মি। আপতিত রশ্মি। এখন যে রশ্মিটা আপতিত হওয়ার পরে আবার পূর্বের মাধ্যমে ফিরে চলে গেল, সেই রশ্মিটাকে আমরা বলবো প্রতিফলিত রশ্মি। সেই রশ্মিটাকে বলবো প্রতিফলিত রশ্মি। এখন এই ঘটনার ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে। আমরা একটা অভিলম্বকে এখানে ইমাজিন করব, অর্থাৎ কল্পনা করব একটা অভিলম্বকে। আমি ধরে নিলাম যে আমি এই অভিলম্বটাকে এখানে কল্পনা করলাম। জাস্ট একটা অভিলম্ব আছে, যে বিন্দুতে আপতিত হয়েছে ওই বিন্দুতে একটা অভিলম্ব কল্পনা করব আমরা। এখন এই অভিলম্বের সাথে আপতিত রশ্মিটা যে কোণ তৈরি করছে, আমাদের মাথায় রাখতে হবে এটা অভিলম্বের সাথে আপতিত রশ্মিটা যে কোণ তৈরি করছে,
এই কোণটাকে আমরা বলবো আপতন কোণ। এই কোণটাকে বলবো কি? আপতন কোণ। আমি লিখে দিই, এটা হচ্ছে আমাদের আপতন কোণ। একইভাবে প্রতিফলিত যে রশ্মিটা আছে, এটা অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করছে সেটাকে আমরা বলবো প্রতিফলন কোণ। এই কোণটাকে আমরা বলবো প্রতিফলন কোণ। এটাকে আমরা আর দিয়ে ডিনোট করি, প্রতিফলন কোণ। তো আমরা তাহলে এখানে কিন্তু চারটা জিনিস সম্পর্কে ধারণা পাইলাম: আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন কোণ আর প্রতিফলন কোণ। তবে এই জায়গার মধ্যে একটা জায়গায় অনেকের কনফিউজড হয় যে সবাই কোণটা মাপার ক্ষেত্রে এই ভূমির সাথে মেপে থাকে, কিন্তু না, আমাদের মাথায় রাখতে হবে আমরা অলওয়েজ যে কোণগুলো মাপবো, আপতন কোণ বা প্রতিফলন কোণ, পরবর্তীতে যত আলোচনা করব সব ক্ষেত্রে এই কোণগুলো কিন্তু আমরা অভিলম্বের সাথেই মাপতে হবে আমাকে। এই জিনিসটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। তো একটা প্রতিফলনের ঘটনায় কি কি ঘটতে পারে সবকিছু কিন্তু আমরা এখানে দেখলাম। খুবই সিম্পল একটা আলোচনা, এটা মোটামুটি অনেকেই জানে, কারণ বিগত এসএসসিতে এগুলো আমরা পড়েও আসছি, তারপরে এটা আলোচনা করলাম রিমাইন্ড করার জন্য। তো এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। আর প্রতিফলনের যে সংজ্ঞাটা কি দিছি সেটা আপনারা নিজেরাই লিখে নেবেন সুন্দর করে, যে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যেতে চায় বা যায়, তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো আবার পূর্বের মাধ্যমে ফিরে চলে যায়, আর এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিফলন। তো এখন আলোর প্রতিফলন যেহেতু জানলাম, এই প্রতিফলন রিলেটেড কিছু সূত্র আছে, সেই সূত্রটা আমরা জেনে নেই। আসলে এটা কোনো ক্যালকুলেশন করার মতো সূত্রের কথা বলতেছি না আমি, এটার বিষয়ে কিছু কথা বলা আছে, সেই কথাগুলো আমরা জাস্ট দেখব। যেমন সূত্রটা কি, এখানে বলা হয়েছে যে আমাদের যে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি আর এই অভিলম্ব যেটা আমরা কল্পনা করছি, এই তিনটা একই সমতলে অবস্থান করে। জাস্ট এই কথাটা বলা হয়েছে কি, যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব একই সমতলে অবস্থান করে, এটাই সূত্র প্রতিফলনের, যেটা আমরা সূত্র বলি। আমি লিখে ফেলি আপনাদের সুবিধা হবে। তো প্রতিফলন দেখলাম, এবার দেখবো আমরা প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র, প্রতিফলনের সূত্রগুলো কি বললাম আমি, যে প্রথম কথাটা হবে আমার আপতিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও অভিলম্ব, ও অভিলম্ব একই সমতলে অবস্থান করে, একই সমতলে অবস্থান করে। তো এটা হচ্ছে আমাদের সূত্রের প্রথম একটা অংশ। আরেকটা কথা বলা হয়েছে এখানে, যে আপতন কোণটা আছে এটা যদি একটা সমতল হয়, তো এখানে যে আপতন কোণটা আছে আর প্রতিফলন কোণটা আছে সেটা একদম সমান হবে, এটা আমাকে জানতে হবে। অর্থাৎ এই ঘটনায় আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, ঠিক আছে? এটাও একটা সূত্রের অংশ। তাহলে আমি দ্বিতীয় খণ্ডে লিখতে পারি যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। আপতন কোণ ও প্রতিফলন কোণ, যেহেতু আপতন কোণকে আমরা আই দিয়ে ডিনোট করছি আর প্রতিফলন কোণকে আর দিয়ে ডিনোট করছি, তাহলে আমি বলতে পারি আমার কোণ আই ইজ ইকুয়াল টু কোণ আর, এই কথাটা আমি বলতে পারি। তো এই হচ্ছে প্রতিফলনের সূত্র আর প্রতিফলন নিয়ে আলোচনা। আমি শুধু সংজ্ঞাটা লিখিনি, সংজ্ঞাটা আপনারা নিজেরাই লিখে নেবেন, কারণ আমি এটা কয়েকবার বলছি। তো এই হচ্ছে প্রতিফলনের ঘটনা, প্রতিফলনের যে বেসিক কিছু কথাবার্তা সেগুলো আমি জাস্ট বললাম। এরপরে আমরা নতুন একটা টপিকে চলে যাব এই অধ্যায়ের। তো এটা আসলে আপনারা কথা বুঝতে পারছেন কিনা বা কোথাও কোনো সমস্যা হইলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে, আমি কমেন্ট পড়ে নিচ্ছি আপনাদের। আজকে বই কিনলাম, ধন্যবাদ লাইসুর রহমান ভাই। পড়াশোনা শুরু করে দিতে হবে। ভাইয়া আমি অনেক ভালো আছি।
বিপ্লব হোসেন লিখছেন প্রতিদিন এভাবে ক্লাস চাই, ধন্যবাদ ভাই। ওকে, অনেকে আমাদের সাথে আছে, সবাইকে ধন্যবাদ। তো আমরা কিন্তু একটা টপিক কিন্তু শেষ করলাম, ছোট্ট একটা টপিক ছিল সেটা শেষ করলাম। আমি কথাগুলো বলে নিই কিছু কথা, যে একটা অধ্যায় শেষ করতে গেলে কিন্তু মানে এমনটা যে আমাকে একদম সহজ হোক বা কঠিন হোক, প্রত্যেকটা টপিক যদি আমরা সিকুয়েন্সিয়ালি আলোচনা করে যাই, তো তখন যখন আমরা ম্যাথগুলো সলভ করব বা সেই অধ্যায় রিলেটেড যদি কখনো বোর্ড কোয়েশ্চেনও দেয় বা কোনো কঠিন কঠিন প্রশ্ন আপনাকে বানায়ও দেয়, আপনার যদি কনসেপ্ট টোটালি ক্লিয়ার থাকে তো আপনাকে কিন্তু কোনো ম্যাথ আটকাইতে পারবে না। আর ফিজিক্স এমন একটা সাবজেক্ট, আপনি যদি আপনার কনসেপ্ট যদি আসলেই ক্লিয়ার থাকে তো আপনি যেভাবে আপনাকে বানায় প্রশ্ন দেখ না কেন আপনি সেটা সলভ করেই ছাড়বেন। তার জন্য যেটা করতে হবে, বেসিক ভালোভাবে আপনাকে জানতে হবে। আর আমরা সেই জিনিসটা চেষ্টা করতেছি আপনার যে বেসিকটা আছে সেটাকে ক্লিয়ার করার জন্য। কারণ এই জায়গাটা যদি আপনার ক্লিয়ার থাকে, আপনাকে কঠিন প্রশ্ন বানায় দেখ বা বোর্ড কোয়েশ্চেন থেকে দেখ, আপনার কাছে কিন্তু সেটা জটিল বলে মনে হবে না। তো এজন্যই আমরা চলে যাই আমাদের দ্বিতীয় টপিকে। এটা আমি মুছে দিচ্ছি, এটা আপনারা সবাই তুলে নেবেন। আর এখন তুলতে সমস্যা হলে ক্লাস শেষে ভিডিও পিক্স করে তুলে নিতে পারবেন এটা। তো এখন আমরা আমাদের নতুন টপিক, যেটাকে আমি বলতেছি দর্পণ, আমরা দর্পণ নিয়ে আলোচনা করব। অনেকেই কিন্তু বুঝে গেছে দর্পণ জিনিসটা কি, কারণ অনেকেই জানে এটা। দর্পণ, তো দর্পণ সম্পর্কে বলার সাথে সাথে যে অনেকেই ধারণা করছে দর্পণ হচ্ছে একটা আয়না। তো আসলে আমার কথাটা হচ্ছে, আমরা আমাদের বাসায় যে ড্রেসিং টেবিল থাকে বা নর্মালি যে আয়নাগুলো চিনি, দর্পণ কি শুধুমাত্র তাদেরকেই মিন করে? দর্পণ একটা আয়না, ঠিক আছে, শুধুমাত্র কি তাদেরকেই মিন করে নাকি অন্য কোনো মিনিং আছে? আমরা সব কিছুই কিন্তু বুঝতে পারবো এখান থেকে। তো দর্পণ সম্পর্কে আমরা আলোচনা করতে গেলে আমরা শুরুতে দর্পণের যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা দেই। দর্পণের সংজ্ঞার ক্ষেত্রে আমরা যেই কথাটা বলতে পারি যে দর্পণ হলো এমন একটা তল যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। সংজ্ঞাটা যদি দেই তাহলে আমি এখানে লিখে ফেলি। এমন একটি তল যেখানে আলোর, আমি দুই ভাগ করে নিচ্ছি বোর্ডটা তাহলে আমাদের সুবিধা হবে একটু, যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। নিয়মিত প্রতিফলন ঘটে। নিয়মিত প্রতিফলন বলতে একটা নিয়ম মেনে আলোরশ্মিগুলো প্রতিফলিত হয় যেই দর্পণের মধ্যে। তো দর্পণ সাধারণত দুই প্রকার আছে। দর্পণের প্রকার যদি বলি, দর্পণ দুই প্রকার, আমি লিখে ফেলি। দর্পণ দুই প্রকার। প্রথমত হচ্ছে সমতল দর্পণ, যেটাকে আমরা বাসায় রাখি বা সবাই চিনি, আয়না যেটা আমরা নর্মালি চিনি, ড্রেসিং টেবিল বলি বা যাই বলি না কেন, সেগুলোকে আমরা বলতে পারি সমতল দর্পণ। এবং আরেকটা দর্পণ আছে, সেটা হচ্ছে গোলীয় দর্পণ। আমরা প্রত্যেকটা দর্পণই চিনব ধীরে ধীরে। আরেকটা দর্পণ হচ্ছে গোলীয় দর্পণ। তো যেহেতু সিকুয়েন্সিয়ালি আমরা যাচ্ছি, সবার প্রথমে আমরা আলোচনা করে নিব সমতল দর্পণের ক্ষেত্রে কি হয় বা জিনিসটা কীরকম সেটা আমরা দেখে নিই সবার প্রথমে। তো আমি লিখে ফেলি, আমরা প্রথমে আলোচনা করব আমাদের সমতল দর্পণ নিয়ে। আর আরেকটা কথা মাথায় রাখতে হবে, সমতল দর্পণের ক্ষেত্রে আমাদের কিন্তু ডুয়েট অ্যাডমিশনে সমতল দর্পণ এটা কিন্তু খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, বা এই টপিক নিয়ে আসলে আলোচনাও করা নেই খুব বেশি একটা। তবে যতটুকু আমাদের দরকার অ্যাডমিশনের জন্য আমরা ততটুকু আলোচনা করে রেখে দিব এটা। আর বিস্তারিত যেটা জানতে হবে সেটা হচ্ছে গোলীয় দর্পণ, কারণ ডুয়েট অ্যাডমিশনে যত রকম ম্যাথমেটিক্স বা প্রবলেম আছে সবগুলো এই গোলীয় দর্পণকেই ঘিরে, সমতল দর্পণকে নয়। তো সমতল দর্পণটা আমি লিখে ফেলি আগে। সমতল দর্পণ, সমতল দর্পণ বলতে খুবই নর্মালি আমরা যে আয়নাগুলোকে চিনি, ধরে নিলাম এটা হচ্ছে একটা আয়না যার এক পাশে পাড়া লাগানো আছে, আমি ধরে নিলাম। তো এখন একটা আয়নার ক্ষেত্রে যেটা হয় খুবই নর্মাল একটা বিষয়, যে এখানে যদি একটা মানুষ থাকে আয়নার সামনে, আমি ধরে নিলাম যে 10 মিটার সামনে একটা মানুষ আছে আয়নার।
তো সেই মানুষটার কিন্তু একটা বিম্ব তৈরি হয়। বিম্বটা কোথায় তৈরি হয়? আয়নার ভিতরে, সেটা আমরা জানি। সেটা আমি ধরে নিলাম যে এখানে। তো সমতল দর্পণের ক্ষেত্রে একটা বেসিক বিষয় হচ্ছে যতটুকু সামনে মানুষটা থাকবে আয়নার বা দর্পণ, সমতল দর্পণের সামনে যতটুকু সামনে মানুষ থাকবে ঠিক ততটুকু পিছনেই কিন্তু তার বিম্ব তৈরি হবে। এটা খুবই নর্মাল একটা বিষয়। যতটুকু সামনে মানুষ থাকবে ততটুকু পিছনে কি হবে? তার বিম্ব তৈরি হবে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এটা একটা ঘটনা ঘটলো। আরেকটা ঘটনা ঘটে সমতল দর্পণের ক্ষেত্রে, আপনার যে কোনো একটা আলোক রশ্মিটা আপতিত হবে ঠিক সেম কোণেই কিন্তু প্রতিফলিত হবে, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম দর্পণের সূত্রগুলো থেকে, যে কোণে আপতিত হবে সেই কোণেই প্রতিফলিত হবে। তো সমতল দর্পণের ক্ষেত্রে তাহলে আমরা জাস্ট দুইটা কথা বলতে পারি। একটা হচ্ছে যে বস্তুর দূরত্ব, বস্তু বলতে মানুষ হতে পারে বা যে কোনো কিছুই হতে পারে, বস্তুর দূরত্ব এবং বিম্বের দূরত্ব সমান হবে। বিম্বের দূরত্ব সমান হবে। তারপরে আরেকটা ঘটনা কি ঘটবে? আপতন কোণ আর প্রতিফলন কোণ যেটা আছে সেটা কি হবে? সমান হবে। অর্থাৎ যদি চিত্রের মাধ্যমেই বলি, এটা যদি আয়না হয়, যেই কোণে আপতিত হবে ঠিক সেম কোণে প্রতিফলিত হবে। আর এটা যদি আমার অভিলম্ব হয়, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা কি হবে? আমার সমান হবে। তাহলে আমি লিখতে পারি সমতল দর্পণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হবে। আর আরেকটা কথা মাথায় রাখবেন, সমতল দর্পণে কিন্তু আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, যেটা সব দর্পণেই ঘটে আমরা জানি। তো এই জিনিসটা তো আলাদা করে আর লিখলাম না। তো এ হচ্ছে আমাদের সমতল দর্পণের ধারণা। এর বেশি আমাদের আর জানতে হবে না সমতল দর্পণ সম্পর্কে। তবে যেইটা সম্পর্কে জানতে হবে বেশি, সব থেকে বেশি, সেটা হচ্ছে গোলীয় দর্পণ। তো গোলীয় দর্পণ তাহলে আমি লিখে ফেলি এখানে। গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ। তো গোলীয় দর্পণ সাধারণত দুই প্রকারের থাকে। গোলীয় দর্পণেরও কিছু প্রকারভেদ আছে। একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো কিভাবে, আমি লিখে ফেলি আগে। উত্তল দর্পণ শুরুতে লিখে নিলাম আমি, উত্তল দর্পণ। তো গোলীয় দর্পণ, আমি একটা কাজ করি, গোলীয় দর্পণটা আগে আপনাদেরকে ক্লিয়ার করে নিই। যে আপনাদের এখন একটা যদি গোলক থাকে, কোনো একটা কাচের গোলক আপনি কল্পনা করেন কখনো, যে আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা কাচের গোলক, ফাঁপা কাচের গোলক। তো এখন যদি একটা ফাঁপা কাচের গোলক থেকে একটা অংশ কেটে নেওয়া যায়, মানে নর্মালি আমি বলতে পারি যে ফাঁপা কাচের গোলক থেকে আমি যদি একটা অংশ কেটে নিয়ে নেই, তাহলে যে জিনিসটা পাইলাম, আমি যে অংশটা পাইলাম, এই অংশটাকেই বলা হয় গোলীয় দর্পণ। খুবই সিম্পল কিন্তু, একটা কাচের গোলক থেকে, জাস্ট ফাঁপা কাচের গোলক থেকে একটা অংশ যদি আমরা কেটে নেই, তাহলে যে জায়গাটা পাবো সেটাকে আমরা কি বলবো? গোলীয় দর্পণ। আমি এটাই আগে লিখে ফেলি, যে কোনো ফাঁপা কাচের গোলকের, কোনো ফাঁপা কাচের গোলকের এক অংশ কেটে নিলে, কোনো ফাঁপা কাচের গোলকের এক অংশ যদি আমরা কেটে নিই, এক অংশ কেটে নিলে যে দর্পণ পাওয়া যায়, তাকে গোলীয় দর্পণ বলে। গোলীয় দর্পণ বলে, এটা আমরা বলতে পারি। তো এখন এখানে আরেকটা কাজ করতে হবে এটাকে দর্পণ হওয়ার জন্য। এই ফাঁপা কাচের গোলকটা কেটে নেওয়ার পরে তার যে কোনো এক পাশে রং বা পারা বা প্রলেপ, কোনো কিছুর প্রলেপ লাগিয়ে দিতে হবে, তাহলে এটা সম্পূর্ণরূপে একটা দর্পণ হবে। আমি ধরে নিলাম আমি পিছনের দিকে পারা লাগাই দিলাম, বা রং লাগাই দিতে পারেন, তাতেই হবে। তো এটা হলে কি হয়, সামনে যদি কোনো বস্তু থাকে সেটা এখানে তার যে রশ্মিটা সেটা প্রতিফলিত হবে, তার বিম্ব তৈরি হবে।
তো এই হচ্ছে গোলীয় দর্পণের যে বেসিক কথাবার্তা সেটা। এখন গোলীয় দর্পণের প্রকারভেদটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিয়ে আসি। এটা আপনারা তুলে নেবেন, ততক্ষণে আমি আপনাদের কমেন্টগুলো একটু পড়ে নেই। ভাই ক্লাস কি ইউটিউবে পাওয়া যাবে? এগুলো তো পেজে লাইভ করা হচ্ছে, তো এগুলো আপনারা ইউটিউবে পাবেন না, তবে ইউটিউবে আমাদের আলাদা কন্টেন্ট আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আপনার ক্লাস অনেক ভালো লাগছে, ধন্যবাদ ভাইয়া। রাকিবুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আমি এটা মুছে দিচ্ছি। আমরা এরপরে পরবর্তী যে টপিক আমাদের গোলীয় দর্পণের যে দুই প্রকারভেদ সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা কিন্তু সমতল দর্পণ যেহেতু আলোচনা করছি, যে কোনো সমতল দর্পণ দেখলে আমাদের কিন্তু এখন বুঝতে হবে যে কোনটা সমতল দর্পণ। তো এখন আমরা চলে যাই আমাদের গোলীয় দর্পণের প্রকারভেদ নিয়ে। তো গোলীয় দর্পণ এর প্রকারভেদ নিয়ে যদি আলোচনা করি, আমি একটু আগেও বলছি গোলীয় দর্পণ দুই প্রকার। গোলীয় দর্পণ এটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। গোলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার। দুই প্রকার কি? একটা হচ্ছে উত্তল দর্পণ, এক নম্বরে হচ্ছে উত্তল দর্পণ। তো এখন অনেকেই আছে এই উত্তল দর্পণ কথাটা শোনার সাথে সাথে কিন্তু ক্লিয়ার না যে উত্তল দর্পণটা আসলে কি, কারণ এটা অনেকে জানে না। তো এটাকে যদি আরেকটু ইজি ভাবে বলি আমাদের নিজের মতো করে, তাহলে এটাকে বলতে পারি উঁচুতল দর্পণ। যদি আরেকটু ইজি করে বলি তাহলে বলতে পারি কি উঁচুতল দর্পণ। তো এখনো কিন্তু অনেকের মাথায় কাজ করতে পারে যে উঁচুতল দর্পণটা তাহলে আবার কি হইলো। এখন আমরা যে গোলীয় দর্পণটা দেখলাম, এখন যে পৃষ্ঠে আলোটা প্রতিফলিত হবে ওই পৃষ্ঠটা যদি উঁচু থাকে তাহলে সেটাকে আমরা বলবো উঁচুতল দর্পণ। কেমন বিষয়টা যদি আমি একটু চিত্রের মাধ্যমে বলি আরো সুবিধা হইতে পারে আপনাদের। যে এটা একটা দর্পণ, আমি ধরে নিলাম এটা হচ্ছে দর্পণ, গোলীয় দর্পণ। এখন এর ভিতরের পাশে যদি পারা লাগানো থাকে, তো এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব যে এখন এখানে যদি একটা বস্তু থাকে, এই পাশে বস্তু থাকলে তো আলো প্রতিফলিত হবে না, কারণ এই পাশে তো পারা লাগানো আছে। তো এই পাশে বস্তুটা থাকলে যে তলে আলোটা প্রতিফলিত হবে সেই তলটা কি উঁচু নাকি নিচু? দেখলেই বোঝা যাচ্ছে সেই তলটা হচ্ছে উঁচুতল। আর এই উঁচুতল দর্পণ মানেই কি তাহলে উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণ বা অবতল দর্পণ এগুলো আপনারা খুব সহজে বুঝতে পারবেন যদি এই কথাগুলো বুঝতে পারেন। তাহলে সেই তলটা যেহেতু উঁচু, তাহলে সেটাকে আমরা বলবো কি উত্তল দর্পণ। তারপরেও আমি এটা কথাটা লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যে যে তলে আলো প্রতিফলিত হবে, যে তলে আলো প্রতিফলিত হবে সেই তল উঁচু থাকবে। যে তলে আলো প্রতিফলিত হবে সেই তল উঁচু থাকবে। ঠিক আছে, তাহলে আমরা উত্তল দর্পণ কিন্তু চিনতে পারবো এখন থেকে। এরপরে আরেকটা প্রকারভেদ আসে কি আমাদের অবতল দর্পণ। তাহলে অনেকেই কিন্তু গেস করে ফেলছে যে অবতল দর্পণ তাহলে কি হবে, অবতল দর্পণ। তো আশা করি আপনাদের গেসটাও রাইট হবে। অবতল দর্পণ তাহলে আমরা বলতে পারবো কি নিচুতল দর্পণ। যেহেতু এটা উঁচুতল দর্পণ তাহলে এটাকে কি বলবো নিচুতল দর্পণ। কেন নিচুতল দর্পণ? সেম কথা, সেম এক্সাম্পলই আমরা আবার দিতে পারি যে যে তলে আলো প্রতিফলিত হবে, যদি এমনটা হয় যে বাইরের দিকে পারা লাগানো আছে আর এখানে আমাদের বস্তু আছে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে তলে আলোটা প্রতিফলিত হবে বস্তু থেকে সেই তলটা কি আসলে উঁচু নাকি নিচু? তো দেখলেই বোঝা যাচ্ছে যে তলে আলো প্রতিফলিত হবে সেই তলটা কিন্তু আমাদের নিচু। আর যেহেতু সেই তলটা নিচু তাহলে এটা নিচুতল দর্পণ। আর নিচুতল দর্পণ মানেই কিন্তু আমাদের অবতল দর্পণ। তো আশা করি বুঝতে পারছি সবাই। তাহলে আমি এটা লিখে ফেলি যে যে তলে আলো প্রতিফলিত হবে, যে তলে আলো প্রতিফলিত হবে সেই তল নিচু থাকবে, সেই তল নিচু থাকবে।
তাহলে এখন আমরা কিন্তু উত্তল দর্পণ চিনতে পারবো, এখন থেকে অবতল দর্পণও চিনতে পারবো আর সমতল দর্পণও চিনতে পারবো। তো এখন আপনাদের যেই জিনিসটা করতে হবে যে আপনি পৃথিবীতে যেই দর্পণই দেখেন না কেন, আপনাকে দেখার পর এটা কিন্তু আপনাকে বুঝতেই হবে যে সেই দলটা কি সমতল দর্পণ নাকি উত্তল দর্পণ নাকি অবতল দর্পণ, সেটা আপনাকে বুঝতে হবে। কারণ আমরা কিন্তু 3 প্রকার দর্পণ কিভাবে চিনতে পারবো বা তাদের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু আমরা আলোচনা করলাম। এখনো অনেক কিছু আলোচনা করা বাকি আছে এই গোলীয় দর্পণ নিয়ে, তো ধীরে ধীরে আরও জানতে পারবো। তবে আপনাদের স্বাভাবিকভাবে কিন্তু চিনতে হবে যে কোনটা কোন দর্পণ। তো এখন আমরা নতুন আরেকটা টপিকে চলে যাব। একটা দর্পণের যে বিভিন্ন অংশ থাকে, একটা দর্পণের মধ্যে কি কি অংশ থাকে, প্রত্যেকটা অংশ এবার আমরা জানবো। কারণ আপনি যদি দর্পণের প্রত্যেকটা অংশ জানতে পারেন তাহলে সেই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করতে গেলে বা ম্যাথের মধ্যে যেই কথাগুলো বলা থাকবে দর্পণ রিলেটেড, সেগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কি বলা হয়েছে। তো প্রত্যেকটা অংশই আমরা জানবো। তার আগে একটু কমেন্ট করে নিচ্ছি আপনাদের, আর অবশ্যই আপনারা যেটা করবেন এটা তুলে নেবেন। যে প্রতিফলক পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাই দর্পণ। জি অবশ্যই ভাই, ঠিক আছে আপনার কথাটি। টপিকের রুটিন দিয়েন স্যার যেদিন ক্লাস হবে। হ্যাঁ, রুটিন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ভাই। ওকে, তো এটা আমি মুছে দিচ্ছি। এখন আমরা নতুন একটা দর্পণের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। তো এখন আলোচনা করব একটা দর্পণে কি কি অংশ থাকতে পারে। টপিকের নাম লিখে দিচ্ছি এখানে যে গোলীয় দর্পণের বিভিন্ন অংশ। তো যেহেতু একটা দর্পণের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা জানবো, তো সুবিধার্থে শুরুতে যে কাজটা করব, একটা দর্পণ আঁকায় নিব। এখন দর্পণ যেহেতু আঁকাবো, সেটা কি উত্তল আঁকাবো না অবতল আঁকাবো, আমরা যে কোনো একটা দর্পণ নিয়ে শুরুতে আঁকিয়ে ফেলি। আমরা সুবিধার্থে একটা অবতল দর্পণে এঁকে নিলাম। আপনারা চাইলে উত্তল দর্পণ দিয়েও সেটা করতে পারেন। আমি বড় করে এঁকে নিলাম আমাদের সুবিধার্থে। যেহেতু এটা একটা অবতল দর্পণ, তাহলে যে তলে আলো প্রতিফলিত হবে সেই তল কি থাকতে হবে, নিচু থাকতে হবে। তাহলে আমাদের পাড়াটা লাগাইতে হবে বাইরের দিকে, উঁচু জায়গাটার দিকে। ওকে, তো এই হলো আমাদের একটা অবতল দর্পণ। তো শুরুতে যে কাজটা করব, একটা অবতল দর্পণের ঠিক মাঝখান বরাবর একটা রেখা আমি টেনে নিব। একদম মাঝ বরাবর একটা রেখা টেনে নিচ্ছি আমি ধরে নিলাম এটা হচ্ছে মাঝের বিন্দু। তাহলে মাঝ বরাবর একটা রেখা যদি টেনে নিই, এটা ওকে। তো এখন এই যে একটা অবতল দর্পণের ঠিক মাঝ বরাবর একটা সরলরেখা আমি এঁকে নিলাম, এই সরলরেখাকে বলা হয় অবতল দর্পণের প্রধান অক্ষ। আপনারা মনে রাখতে পারেন, এটাকে আমরা বলি প্রধান অক্ষ। ওকে, এখন আসি আমাদের মেইন আলোচনায়। আমি কিন্তু কিছুক্ষণ আগে গোলীয় দর্পণের ব্যাপারে কথা বলার সময় বলছি যে গোলীয় দর্পণ কিন্তু কোনো গোলকের অংশ বিশেষ। যে একটা গোলককে যখন আমরা কেটে নিছিলাম, তখন ওর মধ্যে পাড়া লাগা দিলে সেটা একটা দর্পণ হয়ে গেছিল। তো এই গোলীয় দর্পণকে যদি এখনো আমরা স্টিল নাও বর্ধিত করি, এটা কিন্তু একটা গোলক পরিণত হবে, তাই না? আমরা যদি চাই এটাকে বর্ধিত করি, তাহলে দেখবো যে এটা একটা গোলকে রূপান্তরিত হবে। তো এখন এই গোলীয় দর্পণ, আমার কথাটা কিন্তু মাথায় রাখবেন, এই গোলীয় দর্পণ যেই গোলকের অংশ বিশেষ, সেই গোলকটার যে কেন্দ্রটা আছে ওই কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। কি বললাম আমি? যে এই গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের যে কেন্দ্রটা হবে সেই কেন্দ্রকে আমরা বলবো বক্রতার কেন্দ্র। অর্থাৎ এই গোলীয় দর্পণটাকে আমরা বর্ধিত করে একটা গোলকে পরিণত করলে তার যে কেন্দ্রটা পাইলাম, এটা হলো আমার বক্রতার কেন্দ্র। তাহলে আমরা বক্রতার কেন্দ্র চিনতে পারবো এখন থেকে। এখন তারপরে যে বিষয়টা আসে, যে একটা গোলীয় দর্পণের সব থেকে নিচু যে জায়গাটা, অর্থাৎ যেখানে আমরা আমাদের প্রধান অক্ষ আঁকছি, সব থেকে নিচু জায়গা, আপনি একটা গোলীয় দর্পণ থেকে সব থেকে নিচু জায়গাটা বের করলে সেই নিচু জায়গাটাকে আমরা বলতে পারবো দর্পণের মেরু।
সেই নিচু জায়গাকে বলতে পারবো দর্পণের মেরু। এটা হচ্ছে আমাদের দর্পণের মেরু। তো এটা বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে দর্পণের মেরু। এখন এই দর্পণের মেরু আর বক্রতার কেন্দ্রের ঠিক মাঝখানে যদি আমরা একটা বিন্দু দেই, ঠিক মাঝখানে বক্রতার কেন্দ্র আর দর্পণের মেরু এই দুটো ঠিক মাঝখানে যে একটা যে বিন্দু দেই, এই বিন্দুকে আমরা বলতে পারবো প্রধান ফোকাস। তো এই প্রধান ফোকাসের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটাও আমরা জেনে নিব যে এটাকে প্রধান ফোকাস কেন বলা হয়। আসলে আপনি যদি একটা নর্মালি দর্পণ আঁকান, আমি এই পাশে আঁকাই নিলাম, এটা একটা আমার দর্পণ, অবতল দর্পণ। তো যেটা হয়, একটা অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে যদি অনেকগুলো আলোকরশ্মি আসে আপতিত হয়, আমি ধরে নিলাম এখানে একটা আলোকরশ্মি আপতিত হইল, সে তো প্রতিফলিত হবে, তাই না? আমি ধরে নিলাম এখান থেকে প্রতিফলিত হইল। আরেকটা আলোকরশ্মি যদি এইভাবে আপতিত হয়, সেও কিন্তু প্রতিফলিত হবে। এইভাবে যতগুলোই আলোকরশ্মি আপতিত হোক না কেন, সবাই প্রতিফলিত হবে, এইভাবে প্রতিফলিত হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে সবগুলো আলোকরশ্মি একটা বিন্দু দিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে, আর ওই যেই বিন্দুটা দিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে ওই বিন্দুটাকেই বলা হয় দর্পণের প্রধান ফোকাস। তো আমরা আমাদের সুবিধার্থে এটাকে সহজভাবেও বলতে পারি যে বক্রতার কেন্দ্র আর দর্পণের মেরু, এদের ঠিক মাঝখানে যে বিন্দুটা, সেটা হচ্ছে ফোকাস। কিন্তু ফোকাসের বৈশিষ্ট্যটা কি হলো, আলোকরশ্মিগুলো যদি প্রধান অক্ষের সমান্তরালে এসে আপতিত হয়, তাহলে যেই বিন্দুটা দিয়ে প্রতিফলিত হবে সেটাই হচ্ছে আমাদের প্রধান ফোকাস। তো এটা আপনারা জাস্ট মনে রাখতে পারেন, এটা পরবর্তীতে আরো বিস্তারিত বুঝতে পারবেন। এখন আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করে নিই। এখানে আমরা তাহলে কি কি জানলাম? প্রধান অক্ষ জানলাম, দর্পণের মেরু জানলাম, প্রধান ফোকাস জানলাম, বক্রতার কেন্দ্র জানলাম। তো এখন আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি এদেরকে চিহ্নিত করি, আমি ধরে নিলাম বক্রতার কেন্দ্রটাকে সি আর প্রধান ফোকাসকে আমি ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করলাম, মেরুকে ও দিয়ে প্রকাশ করলাম। তো এখন প্রধান ফোকাস মেরু হতে, এই মেরু হতে প্রধান ফোকাসের যে দূরত্ব, মেরু বিন্দু হতে প্রধান ফোকাস বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। অর্থাৎ আমি ও এফ ইকুয়াল টু কি লিখতে পারি? ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব সংখ্যাটা কিভাবে বলতে পারি? মেরু হতে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব, তাকে আমরা কি বলতে পারবো? ফোকাস দূরত্ব। আর তাহলে একইভাবে বক্রতার ব্যাসার্ধ আমরা কি বলতে পারি? যে মেরু হতে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, সেটাকে আমরা বলতে পারবো বক্রতার ব্যাসার্ধ। মেরু কত? ও সি। তাহলে এটাকে আমরা বলতে পারবো বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ। তো ফোকাস দূরত্বকে সাধারণত এফ দিয়ে ডিনোট করা হয়, আর বক্রতার ব্যাসার্ধকে আর দিয়ে ডিনোট করা হয়। আরেকটা কথা, বক্রতার ব্যাসার্ধের সংজ্ঞাটা আমরা কি বললাম? যে মেরু হতে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব। কিন্তু এটাকে কিন্তু অন্যভাবেও বলা যায়, একটা জিনিসকে কিন্তু আমরা বিভিন্নভাবেই সংজ্ঞায়িত করতে পারি। অন্যভাবে কিভাবে? আমি যদি এটা বলি যে একটা গোলীয় দর্পণ যেই গোলকের অংশ বিশেষ, তো সেই গোলকের যে ব্যাসার্ধ, সেটাও কি বক্রতার ব্যাসার্ধ নয়? সেটাও কিন্তু বক্রতার ব্যাসার্ধ হচ্ছে, কারণ এখানে বক্রতার কেন্দ্র যেহেতু এটা, এখন গোলকের ব্যাসার্ধ আর মেরু হতে বক্রতার কেন্দ্রের দূরত্ব দুইটাই কিন্তু একই কথা। তো সেভাবেও আমরা বলতে পারি যে গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, তার যে ব্যাসার্ধ, সেই গোলকের যে ব্যাসার্ধ, সেটা হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ। এখানে আমরা কিন্তু আরেকটা জিনিস আইডেন্টিফাই করতে পারতেছি যে আমার যে বক্রতার ব্যাসার্ধ আছে, অর্থাৎ ওসি, আর ও এফ ফোকাস দূরত্ব যেটা আছে, এই দুইটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি আপনারা বুঝতে পারছেন? আশা করি বুঝার কথা, কারণ যেহেতু ফোকাস বিন্দুটা ঠিক মাঝখানে আছে, মেরু আর বক্রতার কেন্দ্র ঠিক মাঝখানে ফোকাস বিন্দুটা আছে, তার মানে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে আমার ফোকাস দূরত্ব আমার বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হবে। অর্থাৎ আমি ওভারঅল যেটা বলতে পারি যে আমার যে ফোকাস দূরত্ব, অর্থাৎ এইটুক দূরত্ব কি হবে? আমার এই পুরা দূরত্বটার কি অর্ধেক, তাই না? তাহলে আমি বলতে পারি এফ ইকুয়াল r/2। তো এটা একটা ছোট্ট ফর্মুলা, এটা আমাদের ম্যাথ করার সময় বিভিন্ন সময় প্রয়োজন পড়তে পারে, কারণ ম্যাথে যদি কখনো আমাদের এফ এর মান দরকার কিন্তু আর এর মান দেওয়া আছে, অথবা আর এর মান দরকার এফ এর মান দেওয়া আছে, এমন যদি সিচুয়েশন কখনো আসে,
তো আমরা কিন্তু একটা থেকে আরেকটা কনভার্ট করে নিতে পারবো। আর এটা কেন হইলো এই সূত্রটা, সেটার এক্সাম্পল কিন্তু আমরা বুঝতে পারছি এই চিত্রটা থেকে। এই চিত্রটার দিকে আমরা যে অ্যানালাইসিস করলাম তার থেকেই কিন্তু আমরা এই কথাটা বলছি যে আমাদের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধর অর্ধেক। তো আমরা মোটামুটি কিন্তু একটা গোলীয় দর্পণের প্রত্যেকটা বিষয় নিয়ে, যে বিষয়গুলো আমাদের দরকার প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। তো এই বিষয়গুলো সম্পর্কে আপনারা ভালোভাবে ধারণা রাখবেন, তাহলে ম্যাথ সলভ করাটা অনেকটা ইজি হয়ে যাবে আমাদের জন্য। আমি আরেকবার পুরোটাকে রিমাইন্ড করে বলে দিচ্ছি যে প্রথমে একটা গোলীয় দর্পণ এঁকে নিব। আমি আমার সুবিধার্থে অবতল দর্পণ এঁকে নিছি, আপনারা চাইলে উত্তল দর্পণ আঁকা নিতে পারেন। এই দর্পণের ঠিক মাঝ বরাবর যখন আমরা একটা সরল রেখা এঁকে নিলাম, সেই সরল রেখাকে আমি কি বলছি? প্রধান অক্ষ। এবং দ্বিতীয় কথা ছিল দর্পণের সব থেকে যে নিচু জায়গাটা, সেটাকে আমরা বলছি কি? দর্পণের মেরু। এখন গোলীয় দর্পণ তো কোনো গোলকের অংশ বিশেষ, আর যেই গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। আর বক্রতার কেন্দ্র এবং দর্পণের মেরুর ঠিক মাঝের যে বিন্দুটা আছে সেটাকে বলা হয় প্রধান ফোকাস। এবং অ্যানালাইসিস করে দেখলাম আমরা কি, যে আমাদের এই প্রধান ফোকাসটা বক্রতার কেন্দ্রের অর্ধেক, কারণ এটা মাঝখানে যেহেতু অবস্থিত প্রধান ফোকাসটা, এজন্য ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের কি হবে? অর্ধেক হবে। তো এই হচ্ছে আমাদের এই টপিক দর্পণের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা। এরপরে আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ধীরে ধীরে কিন্তু সহজ থেকে কঠিন বিষয়গুলোর দিকে যাচ্ছি সিকোয়েন্সিয়ালি, যাতে আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা না হয়। তো আপনারা এটা তুলে নেবেন, ততক্ষণে আমি আপনাদের কমেন্টগুলো একটু দেখে নেই। একজন ভাই লিখছেন মেরু কাকে বলে? একটা দর্পণের আপনি যে একটা দর্পণ আঁকাইলেন সেটা হতে পারে উত্তল দর্পণ বা হতে পারে অবতল দর্পণ। সেই দর্পণটা আপনি নর্মালি একটা কাজ করেন, এটাকে যদি একটা বাটিও মনে করেন, খুবই সিম্পলি একটা বাটি মনে করেন, এটাকে উল্টায় দেন। তো সেই বাটির মধ্যে যদি এক ফোঁটা পানি রাখেন বা একটা মার্বেল রাখেন, সেটা কোথায় যায় থাকে? সব থেকে নিচু জায়গাটাতে যায় থাকে না? তো এই দর্পণের আসলে সব থেকে নিচু যে বিন্দুটা আছে বা নিচু যে জায়গাটা আছে, সব থেকে নিচু এই জায়গাটাকেই বলা হয় দর্পণের মেরু। ওকে, তো এখন আমরা এটা মুছে দিব এবং নতুন নতুন কিছু বিষয় নিয়ে আবার আলোচনা করব। এবার আমরা জানব লক্ষ্যবস্তু ও প্রতিবিম্ব সম্পর্কে। লক্ষ্যবস্তু ও প্রতিবিম্ব। লক্ষ্যবস্তু ও প্রতিবিম্ব। ওকে, তো লক্ষ্যবস্তু আর প্রতিবিম্ব বোঝার জন্য আমরা যে কাজটা করতে পারি, শুরুতে একটা দর্পণ এঁকে নিব, তাহলে বুঝতে সুবিধা হবে। তো শুরুতেই একটা অবতল দর্পণ আমি এঁকে নিই। আপনারা চাইলে উত্তল দর্পণ দিয়েও করতে পারেন, আমি চেষ্টা করব দুইটা দিয়েই করার। তো একটা দর্পণ আমি এঁকে নিলাম। আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার একটা অবতল দর্পণ। আর যেহেতু অবতল দর্পণের এখন প্রত্যেকটা অংশ সম্পর্কে আমরা জানি, তো আমরা একটা প্রধান অক্ষ এঁকে নিলাম। এই দর্পণের মধ্যে একটা প্রধান অক্ষ। এখানে আরো কিছু বিন্দু থাকে, সেগুলো আমরা এখন চিনি। আমি ধরতে পারি এটা হচ্ছে আমার ফোকাস বিন্দু, আর ধরে নিলাম এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। তো একটা অবতল দর্পণ আঁকার পরে আসলে লক্ষ্যবস্তু বলতে আমরা কোনটাকে বুঝি? যে দর্পণের সামনে যে বস্তুটা থাকে, সেটা মানুষ হতে পারে বা যে কোনো বস্তুই হতে পারে, তাকে আমরা বলবো কি? লক্ষ্যবস্তু। তো আমি ধরে নিলাম যে এই দর্পণের ঠিক সামনে এই জায়গাতে একটা বস্তু আছে, এই জায়গাতে একটা বস্তু আছে। এখন এই বস্তুটার যে একটা বিম্ব তৈরি হবে, সেটা তো আমি নর্মালি জানি যে একটা বিম্ব তৈরি হবে আলোর প্রতিফলনের কারণে। এখন তার যে বিম্বটা আমি দেখতে পারবো, সেটা কি সামনে নাকি পিছনে? এখন কিন্তু আমরা সেটা জানি না, সেটা নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করিনি। তো আমার বুঝার সাপেক্ষে আমি ধরে নিলাম আপাতত যে এর একটা বিম্ব তৈরি হবে। আমি ধরে নিলাম সেই বিম্বটা হলো এখানে। তো একটা দর্পণ আঁকাইলাম, এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু আর এটা হচ্ছে আমার কি? প্রতিবিম্ব। আমি লক্ষ্যবস্তু আর প্রতিবিম্ব দুইটাই দেখলাম। এখন
আমাকে মনে রাখতে হবে যে দর্পণের, আমাদের কিছু কথা মাথায় রাখবেন আপনারা, এটা নোট ডাউনও করে রাখতে পারেন, যে দর্পণের যত রকম আমরা দূরত্ব ক্যালকুলেট করব, একটা দর্পণের মধ্যে যত রকম দূরত্ব হইতে পারে সকল প্রকার দূরত্ব মেরুবিন্দু থেকে ক্যালকুলেট করতে হবে, না উপরের এই অংশ থেকে না নিচের এই অংশ থেকে। এই ভুলটা কিন্তু অনেকেই করি। আমাদের ক্যালকুলেট করতে হবে শুধুমাত্র মেরুবিন্দু থেকে, অন্য কোনো জায়গা থেকে না। দর্পণের সকল দূরত্ব মেরু থেকে মাপতে হবে। তাহলে আমি এখানে লিখে দেই সেটা, যে দর্পণের প্রথম কথাটা হচ্ছে আমাদের দর্পণের সকল দূরত্ব, দর্পণের সকল দূরত্ব মেরু থেকে হিসেব করতে হবে। দর্পণের সকল দূরত্ব মেরু থেকে হিসেব করতে হবে। দর্পণের সকল দূরত্ব মেরু থেকে হিসাব করতে হবে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। এখন একটা তো দূরত্ব থাকবে, লক্ষ্যবস্তুতে একটা দূরত্ব থাকবে, তো সেটা আমার ইচ্ছা মতো আমি বলতে পারি। আমি ধরে নিলাম সেটা ইউ দিয়ে আমি সেটাকে ডিনোট করলাম আমার লক্ষ্যবস্তুর দূরত্বকে। তাহলে প্রতিবিম্বেরও তো একটা দূরত্ব থাকবে, আমি সুবিধার্থে সেটাকে ডিনোট করলাম ভি দিয়ে। তাহলে ইউ আমার কি? ইউ হচ্ছে কিন্তু আমার লক্ষ্যবস্তুর দূরত্ব। ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, আর ভি হচ্ছে আমাদের প্রতিবিম্বের দূরত্ব। প্রতিবিম্বের দূরত্ব। তো এখন এখানে আমাদের আরেকটা নতুন বিষয় মাথায় রাখতে হবে, যে জায়গাটাতে অনেক স্টুডেন্ট কনফিউজড হয়ে যায় এই জায়গাগুলোতে, যে পজিটিভ নেগেটিভ কিছু বিষয় থাকে। তো আমি সেই জিনিসটা ক্লিয়ার করতেছি এখন, যে একটা দর্পণের, আমি যদি দর্পণটার মেরু বরাবর একটা টান দিয়ে দিই এখানে আমার সুবিধার্থে, একটা দর্পণের সামনের দিকে, দর্পণের সামনের দিকে, যেহেতু এই পাশে লক্ষ্যবস্তু আছে, যে পাশে লক্ষ্যবস্তু থাকে সেটাকে আমরা সামনের দিক বিবেচনা করি। তো একটা দর্পণের সামনের দিকের সকল দূরত্ব পজিটিভ হবে, সেটা যে কোনো দূরত্বই হোক না কেন। আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে যে একটা দর্পণের সামনে যেই দূরত্বটাই আমি মাপি না কেন, সেটা হোক বস্তুর দূরত্ব, হোক বিম্বের দূরত্ব, বা যে কোনো দূরত্ব, সেটা কি হবে? পজিটিভ হবে। তো দর্পণের সামনে সকল দূরত্ব হবে পজিটিভ। ওকে। আর একইভাবে তাহলে দর্পণের পিছনের, দর্পণের যে পিছন সাইড, এই পিছন সাইডের প্রত্যেকটা দূরত্বকে আমরা ধরবো নেগেটিভ। ঠিক আছে? দর্পণের পিছনের সকল দূরত্ব হবে নেগেটিভ। তো দর্পণের সামনে সকল দূরত্ব পজিটিভ, দর্পণের পিছনে সকল দূরত্ব নেগেটিভ। আর এই ঘটনায় আমাদের যদি বস্তুর দূরত্ব বলি, তাহলে দূরত্বটা কি হওয়া দরকার? অবশ্যই সেটা পজিটিভ হইতে হবে, কারণ সামনের দিকে। বিম্বটা কি সামনে নাকি পিছনে? এখানে আমরা ধরে নিছি পিছনে, যেহেতু পিছনে ধরে নিছি, তাহলে বিম্বের দূরত্ব কি হইতে হবে? অবশ্যই সেটা নেগেটিভ হইতে হবে। যদি বিম্বটা সামনে তৈরি হইতো, তাহলে বিম্বের দূরত্ব সামনে কি দিতাম আমরা? পজিটিভ। তো এই পয়েন্টটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, যে দর্পণের সামনের সকল দূরত্ব পজিটিভ আর দর্পণের পিছনের সকল দূরত্ব নেগেটিভ। এটা আমি লিখে দেই, দর্পণের সামনের সকল দূরত্ব পজিটিভ, দর্পণের সামনের সকল দূরত্ব পজিটিভ, আর দর্পণের পেছনের সকল দূরত্ব নেগেটিভ। এটা আমরা বলতে পারি। এখন আরেকটা বিষয় আমরা জানবো। আপনারা এখন যে বিষয়টা আমি বলবো, যে আপনি যদি একটা আয়নার সামনেও দাঁড়ান কখনো আপনার বাসার সামনে, আপনার যে বিম্বটা তৈরি হয় সেটা কিন্তু দর্পণটার ভিতরে থাকে বা পিছনের দিকে থাকে। তো সেই বিম্বটা আসলে কিন্তু আপনি না, সেটা জাস্ট আপনার একটা বিম্ব। তো আপনাকে মাথায় রাখতে হবে যে একটা দর্পণের পিছনের দিকে যে বিম্বই তৈরি হোক না কেন, সেই বিম্বটাকে আমরা বলবো অবাস্তব বিম্ব। একটা দর্পণের পিছনে যে বিম্বটা তৈরি হবে সেটা অবাস্তব, কিন্তু দর্পণের সামনে যদি বিম্বটা তৈরি হয়, সেই বিম্বটাকে আমরা তখন বলবো কি? বাস্তব। কারণ সেই বিম্বটার একটা উপস্থিতি সামনে আছে, রিয়েল লাইফে আমরা পাচ্ছি। কিন্তু যখন দর্পণের পিছনে থাকে, সেটা কিন্তু আসলে পৃথিবীতে এক্সিস্ট করতেছে না, সেটা কিন্তু ভিতরে কাল্পনিকভাবে আমরা কল্পনা করতেছি। তো এজন্য দর্পণের পিছনের যে বিম্বটা হবে সেটাকে আমরা বলবো অবাস্তব, আর সামনের যে বিম্ব হবে সেটা হবে বাস্তব। এখন অনেকের মাথায় আসতে পারে যে আমরা তো সারা জীবন আয়নায় দাঁড়াইলে ভিতরেই বিম্ব দেখি,
দর্পণের সামনে তো কখনো বিম্ব দেখি না। তো এটা একটা খুব ভালো এক্সাম্পল আছে। আপনি যদি সিনেমা হলে মুভি দেখে থাকেন, আপনি পর্দার মধ্যে যে, বা আপনি যদি মানে যে কোনো স্লাইডের ক্ষেত্রে, মানে এমনি নর্মালি স্লাইডগুলোতে চিন্তা করেন যেগুলোতে আমরা খেলা দেখি প্রজেক্টরের ক্ষেত্রে, তো এগুলোতে চিন্তা করলে আপনি দেখবেন যে আসলে বিম্বটা পর্দার পিছনে কি তৈরি হয় না, পর্দার সামনে তৈরি হয়। সিনেমা হলে হোক বা কোনো প্রজেক্টরের মাধ্যমে হোক, এই বিম্বটা কিন্তু পর্দার সামনে তৈরি হচ্ছে। তখন সেই বিম্বটাকে আমরা কিন্তু বলতে পারবো আমাদের কি বাস্তব বিম্ব। আর যখন আয়নার মধ্যে থাকেন আপনি বা দর্পণের পিছনে বিম্ব তৈরি হয়, সেটাকে আমরা তখন কি বলবো, অবাস্তব বিম্ব। আশা করি আপনারা এক্সাম্পলগুলো বুঝতে পারছেন। তাহলে আরো দুইটা নতুন কথা আমি এখানে বলতে পারি। আমি বলতেই পারি যে আমার দর্পণের সামনের বিম্ব কি হবে, দর্পণের সামনের বিম্ব হলো বাস্তব। আর একইভাবে দর্পণের পেছনের বিম্ব অবাস্তব। তাহলে আমরা এই দুইটা কথাও বলতে পারি। আর কি কি জানলাম তাহলে আমরা এখান থেকে, যে দর্পণের সকল দূরত্ব মেরু থেকে ক্যালকুলেট করতে হবে। লক্ষ্যবস্তুর দূরত্বকে ইউ দিয়ে ডিনোট করছি, প্রতিবিম্বের দূরত্বকে ভি দিয়ে ডিনোট করছি আমরা। এবং আরো বলছি যে দর্পণের সামনে সকল দূরত্ব পজিটিভ, পিছনে সকল দূরত্ব নেগেটিভ। দর্পণের সামনের বিম্বটা কি হবে, বাস্তব, আর পিছনের বিম্বটা হবে অবাস্তব হবে। তো আশা করি এখন আপনি যখন ম্যাথ সলভ করবেন, কোনো ম্যাথ কখন পজিটিভ হবে কোন মানের সামনে, আর কোন মানের ক্ষেত্রে আপনার নেগেটিভ হবে, সেটা কিন্তু আপনাকে এখন বুঝতে হবে। আপনি যখনই দেখবেন যে সামনে আছে, সো এটাকে আপনি পজিটিভ ধরবেন, পিছনে হলে নেগেটিভ ধরবেন। তো এই বিষয়গুলো আপনাকে এখন বুঝতে হবে। আর যেহেতু আমরা সিকুয়েন্সিয়ালি ধীরে ধীরে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করে যাচ্ছি, সবগুলো টপিক যদি আপনি এভাবে একদম ক্লিয়ার হয়ে যান, তখন ম্যাথ সলভ করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে বিষয়টা খুবই সিম্পল, খুবই ইজি। তো এখন আমরা দর্পণের ক্ষেত্রে আরেকটা জিনিস জানে নেব, যে আমরা ওই উত্তল দর্পণ আর অবতল দর্পণের ক্ষেত্রে আমাদের যে এই ফোকাস থাকে, বক্রতার ব্যাসার্ধ থাকে বা ফোকাস দূরত্ব থাকে, এগুলো পজিটিভ হয় না নেগেটিভ হয়, এগুলো কি পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়, সেটাও আমরা আলোচনা করব। তো এটা আপনারা তুলে নেবেন সবাই। আমি আর পরবর্তী টপিকে যাচ্ছি, এটা একটু তুলে নেবেন। ততক্ষণে আমি আপনাদের কমেন্টগুলো একটু দেখে নিই। একজন লিখছে বিম্ব কাকে বলে। তো ভাই বিম্ব হচ্ছে, আপনি যখন একটা লক্ষ্যবস্তুকে দর্পণের সামনে রাখবেন, সেই লক্ষ্যবস্তু থেকে কতগুলো কিন্তু আলোকরশ্মি যায় দর্পণে পড়বে এবং প্রতিফলিত হবে। তো আলোকরশ্মিগুলো দর্পণ থেকে প্রতিফলিত হওয়ার পর আবার কোনো না কোনো জায়গায় মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয়। এটা আসলে আমরা পরবর্তীতে আলোচনা করব, আপনি তখনও বুঝতে পারবেন। তো যেখানে মিলিত হয় বা যেখানে মিলিত হচ্ছে বলে মনে হয়, সেই জায়গাটাকে আমরা বলবো প্রতিবিম্ব। তো এটা আপনি পরবর্তীতে বুঝতে পারবেন, কারণ এটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমি এটা মুছে দিচ্ছি। এখন আমি অবতল আর উত্তল উভয় প্রকার দর্পণ একে আমরা দেখব যে তার যে ফোকাস দূরত্ব বা বক্রতার ব্যাসার্ধ, সেগুলো আসলে পজিটিভ হয় না নেগেটিভ হয়, সেটা আমরা নিজেরাই এখন ডিসাইড করব এই আলোচনাগুলোর ভিত্তিতে। টপিকটাও মুছে দেই। যদি শুরুতেই আমি বলি অবতল দর্পণের ব্যাপারে, যদি অবতল দর্পণ নিয়ে বলি, অবতল দর্পণ। তো অবতল দর্পণটা বোঝার জন্য আমি সহজে, যেহেতু আমরা জানি অবতল দর্পণ আঁকাইতে, সেটা আমি এঁকে নিলাম। এটা একটা অবতল দর্পণ, বাইরের দিকে আমরা কি করলাম, পাড়া লাগাই দিলাম। এটা হচ্ছে আমার প্রধান অক্ষ। এখানে এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু আমার কি থাকে, ফোকাস, আর এখানে থাকে আমার বক্রতার কেন্দ্র। এটা ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এই দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব, আর পুরাটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এখন আপনাদের কাছে আমার সিম্পল একটা কোশ্চিন, অবতল দর্পণের ক্ষেত্রে এই যে ফোকাস দূরত্ব বা বক্রতার ব্যাসার্ধ, সেটা কি দর্পণের সামনে নাকি পিছনে? তো আপনি কিন্তু এখন দেখলেই বুঝতেছেন যে এটা কিন্তু সামনে অবস্থিত, পিছনের দিকে তো পাড়া লাগানো আছে। দর্পণের কি একদম সামনে অবস্থিত। যেহেতু ফোকাস আর বক্রতার ব্যাসার্ধ, ফোকাস দূরত্ব আর বক্রতার ব্যাসার্ধ
দর্পণের সামনে অবস্থিত, তাহলে সেটা পজিটিভ না নেগেটিভ হবে? তাহলে কিন্তু এখন বুঝে যাচ্ছে যে সেটা হবে পজিটিভ। তাহলে ওভারঅল আমরা বলতে পারি অবতল দর্পণের ক্ষেত্রে আমাদের যে ফোকাস দূরত্ব সেটা হবে পজিটিভ, সেটা হবে পজিটিভ। একইভাবে বক্রতার যে ব্যাসার্ধ সেটাও হবে কি, সেটাও হবে পজিটিভ। বিম্ব পজিটিভ হবে না নেগেটিভ হবে, সামনে হবে না পিছনে হবে, এগুলো আমরা আরও আলোচনা করব যখন রশ্মিচিত্র সম্পর্কে আমরা জানবো। এখন আমি সেটা বলতেছি না, জাস্ট এই দুটো জিনিস আমাকে মনে রাখতে হবে, ফোকাস পজিটিভ আর বক্রতার ব্যাসার্ধ যেটা আছে সেটা হচ্ছে পজিটিভ। একই কাজটা যদি আমি উত্তল দর্পণের ক্ষেত্রে করতাম, একই কাজটা সেম কাজটা যদি উত্তল দর্পণে করতাম, আমি লিখে ফেলি উত্তল দর্পণ। তো উত্তল দর্পণটাকে আমি এঁকে ফেলি সুবিধার্থে। উত্তল দর্পণে কি হয়, ভিতরের দিকে আমার পাড়া লাগানো থাকে, কারণ যে তলে আলো প্রতিফলিত হবে সে তলটাকে কি থাকতে হবে, সে তলটাকে থাকতে হবে উঁচুতল। তো এখানে যদি এখন একটা বস্তু থাকে তাহলে তো এখানে আলোটা প্রতিফলিত হবে। আর এখানে আমি প্রধান ফোকাস এঁকে নিলাম, প্রধান অক্ষ এঁকে নিলাম। প্রধান অক্ষের এখন কথা হচ্ছে এখানে বক্রতার কেন্দ্র কি এই পাশে হবে না এই পাশে হবে, প্রধান ফোকাস বিন্দুটা কি এই পাশে হবে না এই পাশে হবে। তো এটা বোঝার জন্য আমি কিন্তু এই জন্য ডিটেলস আলোচনা করছি, শুরুতেই সংজ্ঞাগুলো বলছি যে একটা গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ তার কেন্দ্র হচ্ছে বক্রতার কেন্দ্র। যদিও এটা সামনের সাইড কিন্তু আমার বক্রতার কেন্দ্র এ পাশেই হবে, কারণ এই গোলকের কেন্দ্রতেই হবে বক্রতার কেন্দ্র, তাই না? এই গোলকের কেন্দ্রই হবে বক্রতার কেন্দ্র। একইভাবে তাহলে ফোকাসটাও তো আমার এখানেই হইতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে এই ফোকাসটা কি সামনে অবস্থিত না পিছনে অবস্থিত? এখন কিন্তু আমরা বলতেই পারতেছি যে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বা বক্রতার ব্যাসার্ধ দুইটাই পিছনের দিকে অবস্থিত। তো যেহেতু পিছনের দিকে অবস্থিত তাহলে তো আপনার এটা অবশ্যই বলতে হবে যে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্বটা হবে নেগেটিভ। কেন? কারণ পিছনে। আর একইভাবে আমাদের যে বক্রতার ব্যাসার্ধ আর এর মানটা সেটাও হবে কি নেগেটিভ। আমরা অ্যাডমিশনে অনেকেই আছি যে আসার পরে মুখস্থ করে ফেলি যে অবতল দর্পণে হয় পজিটিভ, উত্তল দর্পণে হয় নেগেটিভ, কিন্তু এটার সলিউশন কিন্তু আমরা অনেকেই জানি না যে অবতল দর্পণে কেন পজিটিভ আর উত্তল দর্পণে কেন নেগেটিভ। এটা কিন্তু অনেকেই রিয়েলাইজ করতে পারে না, শুধুমাত্র মুখস্থ করে রাখে দেয়। তো এই কাজটা করা যাবে না। প্রত্যেকটা টপিক ভালোভাবে যদি আপনি বুঝতে পারেন তাহলে প্রত্যেকটা জিনিস কেন হইলো তার কিন্তু সমাধান আপনি নিজেই দিতে পারবেন। তো এখন আপনি কিন্তু দেখেই বুঝতেছেন, আপনি যখন এটা ড্র করতেছেন, ড্র করার পর কিন্তু আপনি বুঝেই যাচ্ছেন যে এটা পিছনে, আর পিছনে হইলে তো নেগেটিভ হইতেই হবে। কেন হবে সেটাও আমি আলোচনা করে আসছি। সো প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি এখান থেকে ক্লিয়ার হচ্ছেন। তো এইভাবে আমরা তাহলে একটা অবতল আর উত্তল দর্পণের যে ফোকাস আর বক্রতার ব্যাসার্ধের যে মানগুলা সেগুলো কিন্তু আমি লিখতে পারবো। এখন ম্যাথ সলভ করার ক্ষেত্রে যখনই দেখবো উত্তল দর্পণ এই দুইটা মান কি লিখবো নেগেটিভ, যখনই দেখবো অবতল দর্পণ এই দুইটা কি লিখবো পজিটিভ। তো এখন আমরা একটা দর্পণের ক্ষেত্রে যে আদর্শ সমীকরণটা আছে সেই সমীকরণটা জেনে নিব। আর সমীকরণটা জেনে নিলে আপনি অধিকাংশ ম্যাথই কিন্তু সলভ করতে পারবেন। তো সমীকরণটা জানার পূর্বে আমি একটু আপনাদের কমেন্টগুলো দেখে নিব আর আপনারা এটা তুলে নেবেন। ওকে, আপনাদের উপস্থিতি অনেক কম বলতে গেলে, আপনাদের গ্রুপে যতজন ছিল তার থেকে অনেকেই ক্লাস করতেছে না। এটা আসলে অনেক দুঃখজনক, যেহেতু আপনাদের জন্য এই অপরচুনিটিটা দিচ্ছে পিএইচজেড একদম ফ্রি ক্লাস করার। তো আপনাদের উচিত এই ক্লাসগুলোর প্রত্যেকটা ক্লাসই সম্পূর্ণ অ্যাটেন্ড থাকা। আর আপনি যদি রেগুলার না থাকেন তাহলে কিন্তু আসলে আপনি বেটার কিছু করতে পারবেন না, আপনার জন্য বাকিরা আপনার থেকে আগায় যাবে, এটা খুবই নর্মালি। আর এখন ডুয়েট অ্যাডমিশনে যেটা হয়, স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স থাকে, আগে থেকেই অনেকের প্রিপারেশন ভালো থাকে। তো এই অপরচুনিটিটা আপনি যদি মিস করে ফেলেন, আরেকজন তো মিস করতেছে না, সে কিন্তু তার পড়াশোনা চালায় যাচ্ছে, তো সে কিন্তু আপনার থেকে এইভাবে এগিয়ে যাচ্ছে আর আপনি কিন্তু ফাইনালি তার থেকে পিছনে পড়ে গেলেন। তো এই কাজটা আপনি করবেন না। আপনি ভালোভাবে, যেহেতু প্রত্যেকটা বিষয় খুবই নিখুঁতভাবে ভালোভাবে বোঝানো হচ্ছে আপনাদেরকে, আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থেকে বোঝার আর সুন্দর করে নোট করে সেটা রেখে দেওয়ার, যেন অ্যাডমিশনে আসে আপনি একটা প্রপার হেল্প পান। সেজন্য তো ওকে, আমি এটা মুছে দিচ্ছি এবং আমি চলে যাব দর্পণের আদর্শ সমীকরণটা লিখতে।
দর্পণের আদর্শ সমীকরণ। তো দর্পণের আদর্শ সমীকরণটা আমি যদি লিখি, খুবই সিম্পল একটা সমীকরণ, 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। তো এখানে কোনটা কি জিনিস সেটা তো আপনি অলরেডি জানে গেছেন, আমাকে আলাদাভাবে লেখার কোনো প্রয়োজন নাই। ইউ বলতে আমরা জানি কি, যে আমার বস্তুর দূরত্ব, কোথা থেকে দূরত্ব সেটাও কিন্তু আমি ডিনোট করে বলছি যে সকল দূরত্ব মেরু থেকে হিসেব করতে হবে। তো এটা হচ্ছে মেরু থেকে বস্তুর দূরত্ব, আর এটা কিসের দূরত্ব, ভি হচ্ছে আমাদের বিম্বের দূরত্ব, আর এটা হচ্ছে এফ হচ্ছে ফোকাস দূরত্ব। তো এই ক্যালকুলেশন থেকে আমি বুঝলাম যে যে কোনো দুইটা জিনিস যদি আমি জানি, আমার যদি বস্তু আর বিম্বের দূরত্ব জানি, তাহলে আমি ফোকাস দূরত্ব পাচ্ছি, বা এই দুইটা জানলে এটা পাবো, এটা কিন্তু আমি বুঝতে পারছি। তবে একটা জায়গায় কিন্তু ম্যাথ করতে গেলে আমরা ভুল করি, আমি আবার সেটা বলে দিচ্ছি যেন আমাদের এই ভুলটা না হয়। আমি আবারও সেম জিনিসটাই বলে দিচ্ছি, যে আমি ধরে নিলাম এখানে আমার একটা বস্তু আছে আর এখানে তার বিম্বটা হইল। তো এক্ষেত্রে আমাকে কিন্তু যখন আমি দূরত্বটা বসাবো বা মানটাকে যখন অ্যাসাইন করব, আমাকে কিন্তু কয়েকটা জিনিস আমাদের বেসিকগুলো থেকে মাথায় রাখতে হবে, যে বস্তুটা কি সামনে আছে না পিছনে। বস্তু তো অলওয়েজ সামনে থাকে, তাহলে ইউ এর মানটা কি হবে, পজিটিভ বসাইতে হবে। তারপরে আসবে বিম্ব, আমাকে চিন্তা করতে হবে যে দর্পণের সামনে বিম্বটা নাকি পিছনে। যদি সামনে থাকে তাহলে বিম্বের সামনে একটা পজিটিভ, আর যদি পিছনে থাকে বিম্বের সামনে একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে, দূরত্বের সামনে একটা নেগেটিভ দিতে হবে। এটাও কিন্তু আমার মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি যদি একদম ডিরেক্টলি বলে দেই, আমি ধরে নিলাম এটা 5 মিটার সামনে একটা বস্তু রাখলে আমি ধরে নিলাম যে 6 মিটার পিছনে বিম্বটা তৈরি হইল। তো এখন আমি যখন ইউ এর মানটা লিখবো তখন কিন্তু আমি +5 লিখবো। কেন +5 লিখবো, সামনে আছে। ভি এর মান যখন লিখবো, এখানে ভি এর মান লেখার সময় কিন্তু আমাকে -6 লিখতে হবে। কেন, কারণ পিছনে আছে। বিম্বটা যদি সামনে থাকতো বা এই যে জায়গাতে থাকতো তাহলে কিন্তু আবার আমি প্লাস লিখতাম। তারপরে যখন আমি এফ এর মান বসাচ্ছি, আমার ফোকাস দূরত্ব, তখন কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে দর্পণটা উত্তল না অবতল। কারণ যেহেতু অবতল দর্পণ এটা, আর অবতল দর্পণের ফোকাস তো সামনে, সুতরাং এটা আমরা পজিটিভ লিখতে পারবো। কিন্তু যদি উত্তল দর্পণ হইতো তাহলে কি লিখতাম, নেগেটিভ। তো ম্যাথ করার সময় এই পয়েন্টগুলো আপনাদের মাথায় রাখতে হবে, কোথায় পজিটিভ হবে কোথায় নেগেটিভ হবে, তাহলেই কিন্তু ম্যাথগুলো আপনার ক্লিয়ার হবে। তো এই হচ্ছে আমাদের দর্পণের আদর্শ সমীকরণ। আপনি যদি এই সমীকরণটা ব্যবহার করেন, এই অধ্যায়ের 90% ম্যাথ আপনি এটুক দিয়েই সলভ করতে পারবেন, এটুক দিয়ে আপনি সলভ করতে পারবেন। তবে আমাদের আরও কিছু বিষয় আছে এক্সেপশনাল, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এটা আপনারা তুলে নেবেন, খুবই ছোট্ট একটা বিষয় ছিল। আমি এই রিলেটেড এখন ম্যাথ করাচ্ছি না, এই রিলেটেড ম্যাথ আমি একদম শেষের দিকে করাবো, কারণ এখনও আমাদের অনেক টপিক আছে। আমি যদিও এই অধ্যায়ের অনেক কিছু জেনে ফেলছি, অনেকগুলো টপিক আছে যেগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু বেসিক যে বিষয়টা এখনও অনেকটা বাকি থাকবে, আর আপনার ম্যাথ সলভ করতে এখনও ঝামেলা হইতে পারে। তো আমরা সেগুলো শেষ করে দেন ম্যাথ করব একবারই। তো এটা আপনারা তুলে নেবেন। আমরা এবার জানবো বিবর্ধন নিয়ে। বিবর্ধন কথাটার সাথে অনেকেই অপরিচিত থাকতে পারেন আপনারা, বা অনেকে এটা জানে। বিবর্ধন, তো দর্পণে বিবর্ধনটা কি জিনিস সেটা বুঝতে গেলে আমাকে দুইটা জিনিস ফোকাস করতে হবে, দুইটা জিনিস আমাকে খুব ভালোভাবে জানতে হবে। একটা হচ্ছে আমার যে বিম্বটা সেটা বস্তুর থেকে কত গুণ বড়, এটা হচ্ছে ফার্স্ট। আরেকটা জিনিস বুঝতে হবে, আমার যে বিম্বটা হবে সেই বিম্বটা বস্তুর থেকে কত গুণ দূরে অবস্থিত। এই দুইটা জিনিস, একটা হচ্ছে কত গুণ বড়, আরেকটা জিনিস কি কত গুণ দূরে অবস্থিত। এই দুইটা জিনিস যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি বিবর্ধনটা বুঝে যাবেন। তাহলে দুইটা জিনিস কি কি আমি লিখে ফেলি, যে দুইটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে বিবর্ধন বুঝতে গেলে, যে বিম্বের আকার বস্তুর আকারের থেকে, বিম্বের আকার বস্তুর আকারের থেকে কত গুণ বড়, কত গুণ বড়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস যা মাথায় রাখতে হবে, যে বিম্ব বস্তুর থেকে
কত গুণ দূরে অবস্থিত, বিম্ব বস্তুর থেকে কত গুণ দূরে অবস্থিত। এই দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, তাহলে আপনি বিবর্তনটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমরা এটা বোঝার জন্য আমি একটা দর্পণ এঁকে নিই। আমার সুবিধার্থে আমি একটা অবতল দর্পণই এঁকে নিলাম। এটা একটা অবতল দর্পণ, জাস্ট বোঝার জন্য এটা আমি করলাম। এটা একটা অবতল দর্পণ, এটা হচ্ছে আমার অবতল দর্পণের প্রধান অক্ষ। তো এখন যদি এখানে একটা বস্তু রাখি, এখানে একটা বস্তু রাখি যার উচ্চতা হচ্ছে আমি ধরে নিলাম 2 সেন্টিমিটার, আর এটা মেরু থেকে 3 মিটার দূরে আছে, এবং এর যে বিম্বটা তৈরি হলো আমি ধরে নিলাম এটা হচ্ছে তার বিম্ব, এবং বিম্বের দূরত্বটা আমি ধরে নিলাম 6 মিটার দূরে হইলো বিম্বটা, আর উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। তো এখন এই দুইটা প্রশ্ন আমি আপনাদেরকেই করব যে আমার এখানে যে বস্তুটা তার থেকে বিম্বটা কত গুণ বড়। যেহেতু বস্তু 2 সেন্টিমিটার আর বিম্ব 4 সেন্টিমিটার, আপনি তো খুব ইজিলি বলে দিবেন যে তাহলে আমার বিম্বটা এখানে বস্তুর থেকে দ্বিগুণ বড়, তাই না? তাহলে প্রথম প্রশ্নের উত্তর কত আসলো? দ্বিগুণ। আবার একইভাবে আমি দ্বিতীয় প্রশ্নটা করব যে বিম্ব বস্তু থেকে কত গুণ দূরে অবস্থিত। প্রথমটা 3 মিটার দূরে ছিল, পরেরটা 6 মিটার। এখানেও আপনি সেম কথাটাই বলবেন যে এক্ষেত্রেও আমাদের বিম্বটা দ্বিগুণ দূরে অবস্থিত, তাহলে আমার বিবর্ধন কত হবে? 2। যেহেতু দুইটা প্রশ্নের অ্যান্সার সেম, যে আপনার দ্বিগুণ বা দ্বিগুণ দূরে অবস্থিত বা দ্বিগুণ বড়, তাহলে আমার বিবর্ধনও হবে 2। তার মানে বিবর্ধন কি হইল? বিবর্ধন হচ্ছে ওই জিনিসটা যা কিনা প্রকাশ করে দেয় যে বিম্ব বস্তু থেকে কত গুণ দূরে থাকে, অথবা বিম্বটা বস্তুর থেকে কত গুণ বড়। তাহলে এটাই হচ্ছে আমার বিবর্ধন। আর এই বিবর্ধনকে ডিনোট করা হয় এম দিয়ে। এই বিবর্ধনকে ডিনোট করা হয় এম দিয়ে। তাহলে এম ইজ ইকুয়াল টু আমি এখানে কি লিখতে পারতেছি? আমি যদি আমার বিম্বের দূরত্ব থেকে বস্তুর দূরত্ব ভাগ দেই তাহলে কিন্তু 2 পাচ্ছি, কারণ 6 থেকে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 2। তাহলে আমি এখানে লিখতে পারি v/u। আবার আরেকভাবেও আমি বলতে পারি যে বিম্বের আকার থেকে বস্তুর আকারটা যদি আমি ভাগ দেই তাও কিন্তু আমি বিবর্ধন পাচ্ছি। তাহলে আমি এটাও বলতে পারি m ইজ ইকুয়াল টু l প্রাইম বাই l। l প্রাইম বাই l কেন লিখলাম? l প্রাইম হচ্ছে আমার, এখানে আমি আলাদাভাবে লিখে দেই, আমার l প্রাইম আমি ধরে নিলাম এটা হচ্ছে বিম্বের উচ্চতা, বিম্বের আকার লিখলাম আমি, বিম্বের আকার, আর এল হচ্ছে আমার বস্তুর আকার, বস্তুর আকার। তাহলে এটা ভাগ দিলেও আমরা বিবর্ধন পাচ্ছি। আর ইউ আর ভি কি জিনিস সেটা তো আমি অলরেডি জানি, এটা আমি আলাদাভাবে আবার লিখতেছি না, এটা আমি আলোচনা করে ফেলছি এর আগে। তো তাহলে বিবর্ধন বিষয়টা কিন্তু আমি বুঝতে পারলাম। দুইটা জিনিস জাস্ট আমাকে মাথায় রাখতে হবে, বিম্ব কত দূরে অবস্থিত, কত গুণ দূরে অবস্থিত, আর কত গুণ বড় আকারে, এই দুইটা জিনিস। এখন এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো সিদ্ধান্তও গ্রহণ করতে পারি যদি এই সূত্রটার দিকে একটু তাকাই। এখন এম এর মান যদি কখনো 1 হয়, অর্থাৎ তাহলে তার মানে আমি কি বুঝলাম? এখানে আমার ভি এর মান আর ইউ এর মান তো অবশ্যই সমান হইতে হবে, তাহলেই তো আমার এম এর মানটা 1 হবে, তাই না? তার মানে আমি কিন্তু বিবর্ধনে এম এর মান থেকে অনেক কিছু ডিসাইড করতে পারবো। কি কি ডিসাইড করতে পারবো? যদি কখনো এম এর মান 1 হলে তাহলে আমি বলতে পারবো আমার বিম্বের আকার আর বস্তুর আকার দুইটাই কি হবে? সমান হবে। দূরত্ব কি হবে? সমান হবে। তাহলে এম এর মান 1 হলে বিম্ব ও বস্তুর আকার বা দূরত্ব সমান, এটা আমি তখন বলতে পারবো। কখন বলতে পারবো? যখন আমার এম এর মানটা 1 হবে। কিন্তু এম এর মান যদি 1 থেকে বড় হয়, তার মানে এখানে আমি কি বুঝতেছি? হয় ভি এর মানটা বড় হবে আর এল প্রাইমের মানটা বড় হবে, অর্থাৎ তখন আমি বলতে পারবো যে বিম্বটা বস্তুর থেকে কি হবে? বড় হবে। যখন এম এর মান 1 থেকে বড় হবে তখন আমি এটাও বলতে পারবো তাহলে বিম্বের মানটাও কি হইতে হবে? বস্তুর থেকে বড় হইতে হবে। তাহলে এই ডিসিশনটাও আমি এখান থেকে নিতে পারতেছি। এম এর মান যদি 1 থেকে বড় হলে বিম্বর আকার ও দূরত্ব, আকার ও দূরত্ব বস্তুর থেকে বেশি, বস্তুর থেকে বেশি, এই কথাটা আমি তখন বলতে পারবো। একইভাবে এম এর মান যদি কখনো 1 এর থেকে ছোট হয় তখন আমরা কি বলতে পারবো? এটা হলে বিম্বের আকার ও দূরত্ব বস্তুর থেকে কম।
এটাকে কিন্তু বড়টাকে বিবর্ধিত বলা হয় আর ছোটটাকে ক্ষর্বিত বলা হয়। এটা আপনার মাথায় রাখবেন যে বড় হলে বিবর্ধিত আর ছোট হলে ক্ষর্বিত বলা হয়। তো বিবর্ধনের এই জায়গাটা থেকে কিন্তু আমরা এই সিদ্ধান্তগুলো নিতে পারলাম যে কি কি ঘটনা ঘটে বিবর্ধনে আর কি কি মান আমরা বের করতে পারি সেটাও আমরা বুঝতে পারছি। এখন বিবর্ধনের আরেকটা নতুন বিষয় আছে যে বিবর্ধনের অন্তর্ভুক্ত যেটা প্রকৃতি। আসলে প্রশ্নের মধ্যে আপনি দেখবেন অনেক সময় বলা হয় যে বিম্বের প্রকৃতি কি লেখো। বিম্বের প্রকৃতি বলতে তাহলে আমি কি বুঝি সেটাও আমি এখন বুঝাবো। তো এটা আপনারা তুলে নেবেন, ততক্ষণে আমি আপনাদের কমেন্টগুলো একটু দেখে নেই। ওকে, আমি এটা মুছে দিচ্ছি। আমি এখন প্রকৃতি বলতে আলোচনা করব। তো প্রকৃতি যখন বলা হবে, কোনো বিম্বের প্রকৃতি চাওয়া হবে, তখন আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার দুইটা জিনিস চাইতে পারে যে আপনার যে বিম্বটা আছে সেই বিম্বটা কি বাস্তব নাকি অবাস্তব, এক। আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে আপনার বিম্বটা সোজা নাকি উল্টা। এই দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। তারপর আমি লিখে দেই যে প্রকৃতি যখন আপনার কাছে কি চাইবে, প্রকৃতি চাইবে, বিম্বের প্রকৃতি চাইবে, তখন আপনাকে দুইটা পয়েন্ট মাথায় রাখতে হবে। পয়েন্ট নাম্বার 1 যে বাস্তব নাকি অবাস্তব। প্রশ্নটা এমন হয়ে যাবে যে বাস্তব নাকি অবাস্তব সেটা আপনাকে দেখাইতে হবে। পয়েন্ট নাম্বার 2 আপনাকে দেখাইতে হবে যে বিম্ব সোজা নাকি উল্টো, এটা আপনাকে দেখাইতে হবে সোজা নাকি উল্টা। এখন বাস্তব নাকি অবাস্তব সেটা কিন্তু আমাকে আলাদা করে আর শিখাইতে হবে না, কারণ আমরা ইতিপূর্বে আলোচনা করে ফেলছি যে বিম্ব যদি সামনে থাকে তাহলে সেটাকে আমরা বলবো বাস্তব, আর বিম্বটা যদি পিছনে থাকে তাহলে সেটাকে আমরা বলবো অবাস্তব। সেটা বুঝতে পারবো ভি এর মান দেখে, অর্থাৎ ভি পজিটিভ হলে বাস্তব আর নেগেটিভ হলে কি হবে, অবাস্তব, কারণ নেগেটিভ হলে তো পিছনে। তো এটা আপনারা নিজেরাই পারবেন এখন থেকে, কারণ এটা আমরা আলোচনা করে ফেলছি। তো দ্বিতীয় যে বিষয়টা আসে বিম্বটা সোজা নাকি উল্টা, এটা আমাদেরকে কিভাবে বের করব। তো এটা বের করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব, নর্মালি যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে আমরা একটু আগে বিবর্ধনের যে সূত্রটা ইউজ করছি সেম সূত্রটাই, তবে সামনে একটা কি দিব, মাইনাস দিব, মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে, এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। এখানে ভি এর কোনো পরম মান আমরা লিখবো না, তবে একটু আগে যে সূত্রটা আমরা শিখছিলাম সেটাতে কিন্তু ভি এর পরম মান লিখতে হবে। পরম মান বলতে আমরা কি বুঝি, সেটা যদি নেগেটিভও হয় আমরা শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা বসাবো, পজিটিভ হোক আর নেগেটিভ হোক পজিটিভ ভ্যালুটাই বসাবো। তবে এই ক্ষেত্রে আমি আবারও বলি, যখন আমি প্রকৃতি নির্ণয় করতেছি আমি জাস্ট ডিসাইড করব যে বিম্বটা সোজা না উল্টা, তখন আমি কিন্তু কোনো পরম মান বসাচ্ছি না, মাইনাস ভি বাই ইউ লিখতে হবে আমাকে। তো এটা ক্যালকুলেট করার পরে আমি কিন্তু একটা এম এর মান পাবো, তাই না? তো এখন এই ঘটনার পরে যে এম এর মানটা আমি পাবো, সেই এম এর মানটা যদি পজিটিভ হয়, এম এর মান পজিটিভ হলে তখন আমি বলবো আমার বিম্বটা হচ্ছে সোজা। এম পজিটিভ হলে বিম্বটা সোজা। আর আমার এম এর মানটা যদি নেগেটিভ হয় তাহলে আমি কি বলবো, হলে বিম্ব হবে উল্টো। এম পজিটিভ হলে বিম্ব সোজা, এম নেগেটিভ হলে বিম্ব হবে উল্টো। সেটা কিভাবে, আমরা তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখে আসি। এমনটা যদি হয় যে এটা আমার একটা অবতল দর্পণ, এটা একটা অবতল দর্পণ, এই অবতল দর্পণের আমি বলে দিলাম যে আমার 2 মিটার সামনে একটা আমি বস্তু রাখছি, 2 মিটার সামনে একটা বস্তু রাখছি, আমি ধরে নিলাম এটা 2 মিটার, এবং তার যে বিম্বটা হইল সেটা আমি ধরে নিলাম 4 মিটার দূরে হইল। তার যে বিম্বটা হইল সেটা হইল 4 মিটার দূরে। এটা দূরত্ব হচ্ছে 4 মিটার, বস্তুর দূরত্ব হইল 2 মিটার, বিম্বের দূরত্ব হইল 4 মিটার। তো এই সূত্রটাকে যদি আমি এখন ক্যালকুলেট করে এটার বিবর্ধনটা বের করি তাহলে কি হবে দেখি তো। এটা কিন্তু একটা এক্সাম্পল, জাস্ট বোঝার জন্য একটা এক্সাম্পল, কোনো স্পেশালি কোনো ম্যাথ না। তো এখন আমরা যদি বিবর্ধনটা বের করতে চাই, এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, তো মাইনাস লিখলাম, ভি এর মান কত এখানে, যেহেতু সামনে আছে
কি লিখতে হবে, ভি এর মান পজিটিভ, তাহলে +4 লিখলাম। বস্তুর দূরত্ব এটাও সামনে আছে, তাহলে 2 মিটার। তো ক্যালকুলেট করলে এখন ওভারঅল কত আসলো আমার এখানে, -2। তো এখন প্রশ্ন হচ্ছে আমার বিবর্ধনের মান কত আসলো, বিবর্ধনের মান আসলো নেগেটিভ -2। আর বিবর্ধনের মান যদি নেগেটিভ হয় তাহলে আমরা বিম্বটাকে কি বলবো, লিখে দিছি আমি, বিম্বটা হবে উল্টা। আর যদি বিবর্ধনের মানটা পজিটিভ আসতো ক্যালকুলেশন করার পরে, তাহলে আমি কি বলতাম, আমার বিবর্ধনের মানটা পজিটিভ হলে বিম্বটাকে আমি বলতাম সোজা। তার মানে এখান থেকে আমি বুঝতে পারলাম এটা হচ্ছে উল্টো বিম্ব। ঠিক আছে, তো আপনারা সোজা যেগুলো হয় সেভাবে এক্সাম্পল দিয়ে করতে পারেন, করে দেখতে পারেন, আপনারা নিজেরা চাইলে সেটা চেষ্টা করতে পারবেন। তো আশা করি একটা বিম্ব আসলে বাস্তব নাকি অবাস্তব সেটাও যেমন আপনি বলতে পারবেন ভি এর মান পজিটিভ নেগেটিভ দেখে, একইভাবে এম এর মান পজিটিভ না নেগেটিভ সেটা দেখেও কিন্তু আপনি বলে দিতে পারবেন যে বিম্বটা সোজা নাকি উল্টো। তো এখন পর্যন্ত যে আলোচনাগুলা করলাম এগুলার ভিত্তিতে একটা কথা খুব সুন্দরভাবে বলা যায় যে আমরা কিন্তু এই অধ্যায়ের যে ম্যাথগুলা আছে, শাহজাহান তপনের যে ম্যাথগুলা, সেই ম্যাথগুলা কিন্তু খুব সুন্দরভাবে সলভ করে ফেলতে পারবো এতটুকু বেসিকের মাধ্যমে। কিন্তু আমাদের আসলে এখনো অনেক বিষয় থাকে, যে রশ্মিচিত্র, একটা দর্পণের মধ্যে রশ্মিগুলো কিভাবে আপতিত হয়, কিভাবে প্রতিফলিত হয়, তারা কি কি নিয়ম মেনে চলে, যদি এই বিষয়গুলো আমরা যদি জানতে পারি তাহলে ওই অধ্যায়ের কিন্তু যে কোনো প্রশ্ন বানায় বা বোর্ড প্রশ্ন থেকেও যদি ম্যাথ দেয় আপনি সলভ করতে পারবেন। তবে এতটুকু বেসিক দিয়ে আপনি তপনের ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবেন, যদিও দু একটা ম্যাথে সমস্যা হইতে পারে। তো আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা বিষয়ে যেহেতু আলোচনা করতে চাইছি বা আলোচনা করব, আমরা আগামী ক্লাসে আমরা রশ্মিচিত্র আঁকার নিয়ম বা ছাড়া কি কি নিয়ম মেনে চলে প্রত্যেকটা বিষয় জানবো। তাহলে হবে কি, আমি এখন এই নিয়মগুলো জানলে আমাকে যদি হঠাৎ করে বানায়ও প্রশ্ন দেয় আমি সেটা সলভ করতে পারবো। তো আপনারা যে কাজটা করবেন এখন, এই যতটুকু আমরা শিখলাম তার ভিত্তিতে একটু ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবেন। যাদের কাছে বই আছে তারা এই ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবেন। সলভ করতে গেলেই আপনি দেখবেন যে আপনি এই ম্যাথগুলো খুব সহজেই সলভ করতে পারতেছেন। তো যদিও না পারেন কোনো সমস্যা নেই, আপনারা শুধুমাত্র চেষ্টা করেন। আপনি না পারলে সেটা রেখে দেন, বাট চেষ্টা করেন। আমি আগামী ক্লাসে বাকি টপিকগুলো আলোচনা করার পরে তারপরে যে কাজটা করব, এই অধ্যায়ে যে ক্রিটিক্যাল ম্যাথগুলো আছে সেগুলো আমরা সলভ করে নিব। যে ম্যাথগুলো ডুয়েট অ্যাডমিশনের জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সেই ম্যাথগুলো আমরা সলভ করে নিব। তাহলে আপনার যেটা হবে, আপনি অ্যাডমিশনের জন্য এক ধাপ আগায় থাকবেন বা আপনার প্রিপারেশনটা ভালো থাকবে। পাশাপাশি আপনি এই অধ্যায় রিলেটেড যদি বাইরে থেকেও আপনাকে ম্যাথ কখনো এনে দেওয়া হয়, আপনি বিন্দু পরিমাণ আটকাবেন না, কারণ প্রত্যেকটা কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে আটকানো কখনোই সম্ভব না। সবাই ভালোভাবে পড়াশোনা করবেন। আর এখন থেকে যদি আপনার প্রিপারেশনটা স্ট্রং থাকে, সেটা আপনার জন্য যে কতটা বেনিফিট নিয়ে আসবে সেটা আপনি এখন কল্পনাও করতে পারবেন না। যখন আপনি অ্যাডমিশনে আসবেন তখন এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। ডুয়েটে চান্স পাওয়াটা অনেক ইজি একটা বিষয় যদি আপনি রেগুলার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারেন। আর যদি আপনি এখন থেকেই এলোমেলো থাকেন বা হেয়ালি করেন এই বিষয়টা নিয়ে, তাহলে আপনার কাছে একটু জটিল হবে, এটা স্বাভাবিক। তবে আশা করি আপনারা রেগুলার থাকবেন, চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আমরা আগামী ক্লাসে এই অধ্যায়ের বাকি যে টপিকগুলো আছে সেগুলো আলোচনা করব, পাশাপাশি প্রবলেম সলভ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।